ওকে বাবা, বিসমিল্লাহ করে স্টার্ট করি। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা ঘটনা, তাপ বৃদ্ধি করলে কি হবে, তাপ হ্রাস করলে কি হবে। তো সবার আগে আমি এক কাজ করি, তাপ হারি বিক্রিয়াটা লিখি। ঠিক আছে বাবা, গত ক্লাসে তাপ উৎপাদী বিক্রিয়া লিখছিলাম। কি লিখছিলাম? নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন NH3, তাই না? আজকে লিখবো নাইট্রোজেন প্লাস অক্সিজেন NO। নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে বাবা? NO তৈরি করবে। এবং মনে রাখবা, এই বিক্রিয়াটা যখন তৈরি হয় বা কমপ্লিট হয়, তখন এখান থেকে 180 কিলোজুল পার মোল কি হয়ে যায় স্যার? তাপ দেখো মাইনাস দিছি। নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে NO, নাইট্রোজেন অক্সাইড তৈরি করছে, এবং সেটা কি তৈরি করছে? 180 কিলোজুল তাপ চলে গেছে। এটা কি উৎপাদ না? আগের ক্লাসেগুলোতে আমি পড়ে আসছি, এটা কি উৎপাদ না? উৎপাদ থেকে তাপ চলে যাওয়া মানে কি? উৎপাদ ঠান্ডা হয়ে যাবে। বাবা, উৎপাদ থেকে তাপ চলে গেলে মানে কি? উৎপাদ ঠান্ডা হয়ে যাবে। ভুল বলছি আমি কথাটা? সবাই বুঝছো? আচ্ছা বাবা, যারা ওই যে বললাম না, দুই একজন যাদের একটু বুঝতে কষ্ট হইতেছে, তাদের জন্য দেখো আমি ট্রিক দিয়া বুঝাই, দেখি ট্রিক দিয়া বুঝো কিনা। বাবা, ট্রিকেরটা খুবই সহজ। ট্রিকেরটা আমি একবার বুঝাই দেই, তারপর দেখি তোমরা আমাকে বলবা যে হ্যাঁ স্যার বুঝছি অথবা বুঝি নাই। শোনো, তোমাকে প্রথমে কি করতে হবে? যখন বিক্রিয়াটা আসবে, বিক্রিয়াটা দিবে তোমাকে, প্রশ্নের মধ্যে টিচাররা বিক্রিয়া দিবে না, তুমি সাথে সাথে পেন্সিল দিয়া তোমার প্রশ্নের উপরে একটা জিনিস লিখে ফেলবা। জিনিসটাকে আমি লিখে দেই। এটা কি একটা তাপ হারি বিক্রিয়া না? তাপ হারি বিক্রিয়ায় সামনের দিকে গেলে তাপ হারায় নাকি হারায় না? বলো আগে আমাকে। সামনের দিকে গেলে তাপ হারায় নাকি হারায় না? হারায়, কারণ তাপ হারি বিক্রিয়ার সামনের দিকে গেলে তাপ হারাবে। তার মানে সামনে গেলে তাপ কমবে। এরকম চিত্র আঁকা ফেলবা পেন্সিল দিয়ে তোমার প্রশ্নের মধ্যে। বাবা, পেন্সিল দিয়ে তোমার চিত্রের মধ্যে এরকম কি করবা? তীর চিহ্ন দিয়ে লিখবা তাপ কমবে, তাই না বাবা? কারণ এটা তাপ হারি বিক্রিয়া। আর মনে রাখবা বাবা, কোনো বিক্রিয়া যদি সামনের দিকে গেলে তাপ কমে, তবে সেই বিক্রিয়ায় পিছের দিকে গেলে তাপ বাড়ে। পিছের দিকে গেলে কি হয়? তাপ বাড়ে। একটু কি কথা বুঝছো? আরেকবার 1 সেকেন্ডে রিক্যাপ করি। তুমি কি করবা? যখনই প্রশ্নটা পাবা, পেন্সিল দিয়া তোমার প্রশ্নের উপরে দাগায় ফেলবা। কি লিখবা? যেহেতু এটা একটা তাপ হারি বিক্রিয়া, তার মানে সামনের দিকে গেলে তাপ হারাবে। হারাবে মানেই তো কমবে। দেখো আমি যে সামনের দিকে আঁকছি, তাপ কমাইছি। পিছের দিকে গেলে কি হবে? তাপ বাড়বে। আমি পেন্সিল দিয়ে কি করবো? আমার প্রশ্নের মধ্যে এই দুইটা কাজ করে ফেলবো। এবার মনে রাখবো, মনে নেই আমি আগের ক্লাসে বলছি লাসা তেলিয়া গাউড়া, তুমি যা করবা ঠিক তার উল্টা দিক চুজ করবে। তুমি যে ঘটনা করবা, সেই ঘটনার উল্টা ঘটনাটা সে ঘটাবে, তাই না বাবা? দেখো, আমি মনে করো এবার এই বিক্রিয়ার মধ্যে তাপ বাড়াইছি, তাহলে সে কি করবে? তাপ কমার দিকে যাবে। তুমি বলো কোন দিকে গেলে তাপ কমে? তীর চিহ্ন দেখাচ্ছে সামনের দিকে গেলে তাপ কমে, তার মানে তুমি বুঝে যাবা বিক্রিয়াটা সামনের দিকে যাবে। শেষ। আবার তাপ যদি এবার কমাই, তাহলে ঠিক উল্টা ঘটনা ঘটবে। আমি যদি তাপ কমাই, সে কোন দিকে যাবে? বাড়ার দিকে যাবে। তুমি দেখো কোন দিকে গেলে বাড়ে? পিছের দিকে গেলে বাড়ে। তার মানে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। লিখছো সবাই? টাইটেল দিছো? আচ্ছা বাবা, সবাই একটু একটা জিনিস মাথায় রাখবা। চাপের প্রভাবে নিয়ে আমরা যখন পড়াশোনা করব, তখন দুইটা কন্ডিশন তোমাকে সবসময় চেক করতে হবে। চাপের প্রভাব নিয়ে যখন তুমি পড়বা বা লাসা তেলিয়াতে চাপের প্রভাব যখন খাটাবা, তখন দুইটা কন্ডিশন বা দুইটা সূত্র বা দুইটা রুলস তোমাকে সবসময় চেক করতে হবে। আমি রুলসগুলি লিখে দিই। 1 নাম্বার রুলস হচ্ছে গিয়ে, বিক্রিয়ক এবং উৎপাদ উভয় পাশে মোল সংখ্যা সমান হওয়া যাবে না। আমি আগে একটু বুঝাই দিই, তারপর আমি লিখে দিচ্ছি। A2, তারপরে মনে করো B2 বা এরকম AB লেখা। আচ্ছা, 2 গুলি মুছে দেই। AB লেখার পর আমরা এরকম অনেক সময় মনে করো AB3 এরকম লিখি না? AB3 বা এরকম কিছু একটা সংখ্যা লিখি না? তারপর আমরা কি করি? সমতা বিধান করে দেই না উভয় পাশে? দেখো তো এখানে A কয়টা? একটা। এখানে A কয়টা? একটা। এখানে B কয়টা? একটা। এখানে B কয়টা? তিনটা। তা আমার এই পাশে B সংখ্যা বাড়াইতে হবে না? তার মানে আমি এখানে 3 দ্বারা গুণ করব। কথা বুঝতে পারছি? এটাকে আমরা কি বলি বাবা? সমতা বিধান। এটাকে কি বলতাম? সমতা বিধান। বাবা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, সমতা বিধান করার পরে এটাকে কি বলবো? বিক্রিয়ক। এটাকে কি বলবো আমরা? উৎপাদ। বিক্রিয়কে মোল সংখ্যা কত? দেখো তো বিক্রিয়কে মোল সংখ্যা। মোল সংখ্যা মানে বুঝো বাবা,
তোমাদের শিখাই দেয়। মূল সংখ্যা হচ্ছে এই যে মৌলটা থাকবে না, তার পাশের সহগ। দেখো তো এর পাশের সহগ কত? 1। এর পাশের সহগ কত? 1 না? তার মানে এটা হচ্ছে 1 মোল এ। তার মানে এটাকে আমি কি বলবো? 1 মোল এ। আর এটার পাশের সহগ কত? 3। তার মানে আমি বলবো 3 মোল বি। তাহলে মোট বিক্রিয়কে কয় মোল হইল? মোট বিক্রিয়কে হইল 4 মোল। এবং উৎপাদে মোট কয় মোল? খেয়াল করে দেখো তো, উৎপাদে 1 মোল। এখানে কত? এই যে 1 না? এই 3 কাউন্ট করিও না কিন্তু বাবা। মোল সংখ্যা কোনগুলা? মোল সংখ্যা হচ্ছে এগুলা, এই যে সামনের গুলা, সামনের গুলা। কথা বুঝতে পারি নাই বাবা? তাহলে এখানে কয় মোল? 1 মোল। দেখো তো উভয় পাশে মানে বিক্রিয়ক এবং উৎপাদ উভয় পাশে মোল সংখ্যা কি সমান? সমান না। মনে রাখবা, যদি সমান না হয় তখনই চাপের প্রভাব থাকবে। যদি সমান হয়ে পড়ে তাহলে চাপের প্রভাব থাকবে না। যেমন এখানে কয় মোল? 4 মোল। মনে করো এখানেও যদি 4 থাকতো তাহলে আমি এখানে 4 মোল লিখতাম না? 4 মোল লিখতাম না? তাহলে 4 থাকলে এই পাশেও 4, এই পাশেও 4, তাহলে কিন্তু চাপের প্রভাব থাকতো না। বুঝাতে পারছি সবাই? তাহলে এটা হচ্ছে প্রথম রুলস। তাহলে লিখে নাও, 1 নম্বর রুলস লিখে নাও। বিক্রিয়ক এবং উৎপাদ উভয় পাশে মোল সংখ্যা সমান হওয়া যাবে না। স্যার, তার মানে যদি সমান হয় তাহলে তো চাপের প্রভাব থাকবে না। তাহলে কি তাপের প্রভাব থাকবে? হ্যাঁ, যদি ডেলেজ থাকে এটার মধ্যে তাহলে তো অবশ্যই তাপের প্রভাব থাকবেই। তাপের ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই। ওয়ালাইকুম আসসালাম। তাপের ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই, বুঝছো? ডেলেজ দেওয়া থাকলেই তুমি তাপ নিয়ে কাজ করতে পারবা। শোনো না বাবা, আমি যেহেতু চাপের প্রভাব নিয়ে আলোচনা করতেছি এই জন্য আমি ডেলেজটা দেই নাই, কারণ এখানে আমার তাপ মানে ইম্পর্টেন্ট না। কিন্তু যখন তাপের প্রভাব পড়ছে তখন তো আমি ডেলেজ দিছিলাম, কিন্তু এখন চাপের প্রভাব পড়তেছে দেখে ডেলেজ দিলাম না, কারণ ডেলেজ আমার ইম্পর্টেন্ট না। কথা বুঝতে পারছি? তাহলে 1 নম্বর রুলস কি? বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ উভয় পাশে মোল সংখ্যা সমান হওয়া যাবে না। কঠিন বস্তুর ক্ষেত্রে কি চাপের প্রভাব কাজ করে? কঠিন বস্তুর ক্ষেত্রে চাপের প্রভাব কাজ করে? করে না। হ্যাঁ করে, কিন্তু খুবই কম করে, এজন্য আমি বলছি করে না। যেমন একটা জিনিস দেখাই, আমি এই বস্তুটারে হাইড্রোলিক প্রেস আছে না, তোমরা ইউটিউবে ফেসবুকে দেখছো না ভিডিও, হাইড্রোলিক প্রেস দিয়ে তো এই বস্তুটারে ভেঙে ফেলতে পারবো। তার মানে চাপের প্রভাব কাজ করতেছে। কিন্তু মনে করে যে আমি এরকম চাপ দিই, আমার আঙ্গুল দিয়ে চাপ দিই বা এরকম 2 হাত দিয়ে চাপ দিই, তাহলে কি আহামরি কোনো পরিবর্তন হবে? এটা অনেক শক্ত কিন্তু এই মার্কারটা। আরো এরকম শক্ত শক্ত মার্কার আছে। বা তুমি দেখো না তোমার এই যে বেঞ্চটা, তাই না বাবা? বেঞ্চটার মধ্যে তুমি এরকম 2 হাত দিয়ে চাপ দাও বা এরকম নখ দিয়ে চাপ দাও, হাত দিয়ে চাপ দাও, কোনো পরিবর্তন আসবে? কোনো পরিবর্তন আসবে না। কিন্তু দেখো বাবা, বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু এরকম না। এদিকে দেখো, মনে করো আমার এই চারপাশে বায়ু আছে, আমি যদি দেখো এরকম চাপ দিই, তাহলে এই বায়ুগুলির মধ্যে কি পরিবর্তন হইল না? হ্যাঁ। বা এই যে এখানে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, মনে করো এটা নাইট্রোজেন, এটা হাইড্রোজেন, এটা একটা পাত্রের মধ্যে নিলাম। পাত্রের মধ্যে নিয়ে আমি যদি 2 এটিএম 3 এটিএম চাপ দেই, সাথে সাথে কাজ করা শুরু করবে, সাথে সাথে কাজ করা শুরু করবে। কিন্তু আমি এটার মধ্যে 2 এটিএম 3 এটিএম, এই যে বেঞ্চের মধ্যে 3 এটিএম চাপ দিলাম, 10 এটিএম চাপ দিলাম, কিচ্ছু হবে না। হয়তো অনেক অনেক চাপ দিলে তখন বেঞ্চের পরিবর্তন হবে। এটিএম হচ্ছে চাপের একক। কথা বুঝাতে পারছি সবাইকে? বাবা কথা বুঝাতে প্যাসকেলও হয়, প্যাসকেলও হয়, এটিএমও হয়। এগুলি ইন্টারে গেলে আবার শিখাবো। আমি তোমাদের 2টা ভাবে পড়াইছি, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। এসআই হচ্ছে প্যাসকেল, সিজিএস হচ্ছে এটিএম। থাক, এত জটিল জিনিস জানার দরকার নাই। স্যারের কথাটা একটু আরেকবার শোনো, মনোযোগ দিয়ে শোনো বাবা। চাপের প্রভাব তাহলে সবচেয়ে বেশি কাজ করে কার জন্য? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। কারণ কি, অল্প একটু চাপ দিলেই গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে কাজ করা শুরু হয়। কঠিন পদার্থ বা তরল পদার্থের ক্ষেত্রে অল্প চাপে কোনো কাজ হয়? কাজ হয় না কিন্তু। তাহলে মনে রাখবা, 2 নম্বর রুলস হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ, পরে লিখিও, বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের সবগুলোকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে অথবা সর্বনিম্ন মানে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। এই কথাটার মানে কি বুঝো নাই? আমি একটু লিখে বুঝাই দিই। এদিকে তাকাও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বিক্রিয়া করে তৈরি করতেছে, মনে করো। আচ্ছা আমি একটু ভুল করছি, আমি এটা একমুখী দিয়ে ফেলছি, এটা তো উভয়মুখী দিতে হবে, খেয়াল করি নাই। উভয়মুখী দিতে হবে বাবা। এ বি বিক্রিয়া করে কি তৈরি করলো? মনে করো AB3। তাহলে এখানে কয় মোল? 3 মোল। এদিকে তাকাও বাবা,
এখানে এ হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে, বিও কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, সিও কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে। তবে বাবা এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে, কারণ এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। এই গ্যাস দুইটাকে কি করব, চাপ দিলে সামনে আগাবে, আবার এই গ্যাসটা চাপ খাইলে পিছে আগাবে। কথা বুঝতে পারি নাই? তার মানে চাপের প্রভাব আছে, কিন্তু এটাকে গ্যাস না রাখা আমি যদি এটাকে সলিড লিখতাম, সলিড লিখতাম, সলিড সলিড সলিড, এটার জন্য কোনো চাপের প্রভাব থাকতো? থাকতো না। কথা বুঝাইতে পারি নাই আমি? তারপরে আমি তোমাকে কি বলছি, বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলোকে কি অবস্থায় থাকতে হবে, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, তাহলেই একমাত্র চাপের প্রভাব থাকবে। এই দেখো এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, তিনটাই গ্যাসীয় অবস্থা আছে না, তার মানে চাপের প্রভাব থাকবে। আবার অনেক সময় হয় কি বাবা, তিনটার মধ্যে মনে করো যে কোনো একটা সলিড আছে, এই জন্য আমি যে কমপক্ষে ওয়ার্ডটা ইউজ করছিলাম। মনে করো এটাকে আমি সলিড দিয়ে দিলাম, তাহলে দেখো এটা গ্যাস, এটা সলিড, এটা গ্যাস, তখনও কিন্তু চাপের প্রভাব থাকবে। কারণ এই সলিডটা না হয় চাপ খাইয়া কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই গ্যাসটার মধ্যে তো চাপের প্রভাব আছে। বাবা আমি কি কথা বুঝতে পারছি? তো ইউজুয়ালি তোমাদের খুব একটা এই যে সলিড গ্যাস এরকম থাকে না, তোমাদের কম বেশি সবগুলিও গ্যাসই অবস্থাতেই থাকবে। বাবা কথা কি আমি বুঝতে পারছি সবাইকে? 1 সেকেন্ডে সামারি দেই, তারপর প্রশ্নটা নিচ্ছি। বাবা আমি কি বলছি, বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলোকে কি অবস্থায় থাকতে হবে, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। গ্যাসীয় অবস্থায় থাকলেই চাপের প্রভাব থাকবে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, মনোযোগ স্যার। এখানে রুলস কয়টা? দুইটা। মনে রাখবা, কোন একটা বিক্রিয়ায় যদি চাপের প্রভাব থাকতে হয় তাহলে দুইটা রুলসকেই মানতে হবে। মনে করো রুলস নাম্বার 1 মানলো কিন্তু 2 মানলো না, তাহলে কিন্তু চাপের প্রভাব থাকবে না। আবার রুলস নাম্বার 2 মানলো 1 মানলো না, তাহলেও কিন্তু চাপের প্রভাব থাকবে না। মনে রাখতে হবে দুইটা রুলসই যদি কোনো একটা বিক্রিয়া মানে তখনই একমাত্র তার মধ্যে চাপের প্রভাব থাকবে। আমি তোমাদের এমন অনেক সৃজনশীল প্রশ্ন দেখাবো যেটা দেখলে একটা গ্লেন্সে মনে হবে এটার মধ্যে চাপের প্রভাব আছে, কিন্তু যখন তুমি দুইটা সূত্র অ্যাপ্লাই করবা তখন তোমার কাছে মনে হবে না না না, এটার মধ্যে চাপের প্রভাব নাই। কথা বুঝতে পারছি? উৎপাদের মধ্যে, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যে কোনো একটি গ্যাসীয় বা সবগুলো গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। যে কোনো একটি গ্যাসীয় বা সবগুলোকেই গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। শেষ। ডান বাবা, চলো প্রশ্ন করবো কোনো? বলো বলো। বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে যে কোনো একটি গ্যাসীয় বা যদি যে কোনো একটি ওই উৎপাদই হয়। না না না, আমি বিষয়টা বুঝাই বলি কিরকম, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যে কোনো একটি গ্যাসীয়, মানে এটা এবং এটা এবং এটার মধ্যে অ্যাটলিস্ট একটা গ্যাসীয় থাকতেই হবে, সেটা বুঝাতে চাইছি। বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু হ্যাভ ওয়ান গ্যাসীয়। কথা বুঝো নাই? অথবা সবগুলো গ্যাসীয়। তো ইউজুয়ালি তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোতে সবগুলো গ্যাসীয় অবস্থাতেই থাকবে, এরকম সৃজনশীল প্রশ্ন দেওয়া হয় বেশি, মাঝে মাঝে ওরকম দিয়ে দিতে পারে। কথা ক্লিয়ার? আমি প্র্যাকটিস করাবো, সবই প্র্যাকটিস করাবো। বলো লাস্টের কোন কথাটা? মাত্র বললাম বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যে কোনো একটি গ্যাসীয়, এই কথাটার মানে এইটা যে বিক্রিয়ক এবং উৎপাদ এটার মধ্যে অ্যাটলিস্ট একটা গ্যাসীয় থাকতেই হবে, সেটা বোঝায়। দুই পাশে একটা একটা করে অ্যাটলিস্ট থাকতেই হবে, কারণ এই পাশে মনে করো একটা গ্যাসীয় কিন্তু এখানে একটাও গ্যাসীয় নাই, সব সলিড, তো এটা এখান থেকে পিছনে কেমনে আসবে? কথা বুঝতে পারি না? কথা ক্লিয়ার? বাবা আসো এবার, এই সিরিয়াস, এবার আমাদের চাপের প্রভাবের শর্ত শেষ, এবার আমরা চাপের প্রভাব স্টার্ট করব। ওকে, চাপের প্রভাব, এটার ভিতরে দুইটা পয়েন্ট লিখবো। আবার 1 নাম্বার দিয়ে চাপ বৃদ্ধি করলে, কথা বলিও না। 2 নাম্বার চাপ হ্রাস করলে। দ্রুত
তোমরা একটা লেখো, তোমরা দুইটা লেখো না, কারণ কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে তোমরা তো এটা জানো না, তাই না বাবা? আমি আমার মতো করে লিখে রাখলাম আর কি। এদিকে তাকাও, সেম আবার বিক্রিয়াটা লিখে ফেলি। বিক্রিয়াটা কি ছিল? নাইট্রোজেন, হাইড্রোজেন, NH3। হ্যাঁ লিখতে পারো, এটা এটা লেখো বাবা। নাইট্রোজেন, হাইড্রোজেন, NH3 সমতা বিধান করলে কেমন বাবা? নাইট্রোজেন এখানে দুইটা আছে, এখানে 2 দ্বারা গুণ করলাম। হাইড্রোজেন কটা হয়ে গেল? 3 দুগুণা 6টা, তাহলে এখানে 3 দ্বারা গুণ করলাম। ক্লিয়ার আমার কথা? এবার একটু আমার দিকে তাকাও। নাইট্রোজেনও কিন্তু গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, NH3ও গ্যাস। বাবারা আমাকে বলো, এই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে কি থাকবে না? বাবা নতুন করে লেখো, আবার পরের পেজে লেখো। এই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে কি থাকবে না? থাকবে। রুলস দুটাই কি মানছে? হ্যাঁ মানছে। কিভাবে আমি বলি বাবা? প্রথম রুলস কি ছিল? উভয় পাশে মোল সংখ্যা সমান হওয়া যাবে না। দেখো তো এখানে মোট মোল কত বাবা? 3 আর 1 4, আর এখানে মোট মোল সংখ্যা কত? 2। তাহলে দোনো পাশে কি সমান হয়েছে? হয় নাই। বুঝো নাই বাবা তুমি? দেখো এখানে মোট মোল কত? আমি বলছিলাম মোল হচ্ছে এগুলা, এই যে পাশে যেগুলা থাকবে সেগুলা। তো এটা হচ্ছে 3, এই যে 3 আর এটা হচ্ছে 1, কত হয়? মোট বিক্রিয়ক হয় 4। আর এখানে কত? এই NH3 এই যে 2। তাহলে উভয় পাশে কি মোল সংখ্যা সমান হয়েছে? হয় নাই। প্রথম রুলস কিন্তু এটাই ছিল যে উভয় পাশে মোল সংখ্যা সমান হওয়া যাবে না। দ্বিতীয় রুলস কি ছিল? অ্যাটলিস্ট সবগুলোকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। দেখো সবগুলোই গ্যাসীয় অবস্থায় আছে। কথা বুঝতে পারছি? আসো এবার স্যার 1 মিনিটে উত্তরটা দিয়ে দিই কিভাবে করবা। আবারও সেম, তোমার পরীক্ষার হলে যখন এরকম প্রশ্ন দিবে তুমি একটা পেন্সিল দিয়ে দাগায় রাখো। কি দাগাবা? দেখো স্যারের দিকে তাকাও সবাই। সামনে একটা তীর চিহ্ন দিবা, পিছে একটা তীর চিহ্ন দিবা। বলো সামনের দিকে গেলে চাপ বাড়বে না কমবে? বলো, বুদ্ধি খাটাও। আন্দা বন্ধও বলতে পারো, সমস্যা নেই। বাড়বে। কেন বলতেছো বাড়বে দেখি বলো তো? আন্দাগন্দাই নাইস, আন্দাগন্দা বলো কেন সামনে দিকে গেলে চাপ বাড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখছো অ্যাটলিস্ট সে একটা আন্দাগুন্দা হইলো, সে কিন্তু একটা যুক্তি দেওয়ার ট্রাই করছে, তোকে মতো করে নাই ফাজিল। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি বলি, হয়তো চেষ্টা করছে ও, কিন্তু মেইন উত্তরটা আমি বলি। এদিকে তাকাও সবাই, দেখো তো এখানে মোট কয় মোল? 2 মোল। এখানে মোট কয় মোল? 4 মোল। বাবা বিষয়টা একটা চিন্তা করো, 2 মোল মনে করো 2 কেজির মতো, আর 4 মোল মনে করো 4 কেজির মতো। তাহলে সামনে গেলে 2 কেজি চাপ দিচ্ছে। মনে করো তোমার হাতে আমি 2 কেজির কিছু একটা বাটখারা রাখলাম, তাহলে 2 কেজির বাটখারা তোমার হাতে বেশি চাপ দিবে না 4 কেজির বাটখারা তোমার হাতে বেশি চাপ দিবে? অবশ্যই 4 কেজির। তার মানে সামনে গেলে 2 মোল চাপ দিচ্ছে, তার মানে চাপ কম। পিছে গেলে 4 মোল চাপ দিচ্ছে, তার মানে পিছে গেলে চাপ বেশি। তাহলে আমি এখানে বলবো চাপ কম, চাপ বেশি। বাবা আমি কি বলছি আবার বলি, এদিকে তাকাও। প্রশ্ন পাওয়ার সাথে সাথে তুমি পেন্সিল দিয়ে প্রশ্নের মধ্যে এই জিনিসটা লিখে ফেলবা, চাপ কম চাপ বেশি, এরকম লিখে ফেলবা। এরপরে একটু একটু বাবা দাঁড়াও, এরপর তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে যা করবা ঠিক তার উল্টা দিকে যাবা। আমি যদি চাপ বৃদ্ধি করি এদিকে, আমি যদি চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সেই দিকে যাবে যেদিকে গেলে চাপ হ্রাস পায়। আমি যদি চাপ বৃদ্ধি করি বিক্রিয়া কোন দিকে যাবে? সেই দিকে যাবে যেদিকে গেলে চাপ হ্রাস পায়, কারণ তুমি বাড়াইলে সে তো কমার দিকে যাবে, তুমি বাড়াইলে কমার দিকে যাবে না। তাহলে কথাটা কি? কথাটা হচ্ছে আপনি যদি চাপ বৃদ্ধি করেন তাহলে বিক্রিয়াটি চাপ হ্রাসের দিকে যাবে। তুমি এবার খুঁজে নাও কোন দিকে গেলে চাপ হ্রাস পায়। সামনের দিকে গেলে চাপ হ্রাস পায়, তার মানে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। আবার বলি, চাপ যদি হ্রাস করো তাহলে কি হবে? তুমি যদি হ্রাস করো তাহলে সে বৃদ্ধির দিকে যাবে। কোন দিকে গেলে বাড়ে? পিছনের দিকে গেলে বাড়ে, তার মানে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। কথা বুঝতে পারছি? একটা আমি লিখে দেই, মুখী হবে। বাবা চাপ হ্রাস করলে কি হবে এটা নিজেরা লিখে ফেলো, একদম সেম লেখাটারই শুধু উল্টা। আশা করি পারবা।